খবরের শুরুতেই বলছিলাম না যে সামনেই বিধানসভা নির্বাচন আসছে, 26শে বিধানসভা নির্বাচন আমরা প্রত্যেকেই জানি, এবং তার আগে খুব স্বাভাবিকভাবেই যে ভোটার লিস্টে আদৌ সব ঠিকঠাক আছে কিনা নাকি কারচুপি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো দেখা অত্যন্ত জরুরি। এবং দেখতে গিয়ে শুধুমাত্র একটা পঞ্চায়েত এলাকাতেই দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে 4000-এরও বেশি ভোটার হট করে বেড়ে গেল। কিভাবে? ছিল 19 থেকে 20,000 ভোটার, 1 বছরের মধ্যে সেটা 4000-এরও বেশি ভোটার সংখ্যা বেড়ে গেল। এবং এই জায়গা থেকেই ভুয়ো এবং ভুতুড়ে ভোটার সেই বিষয়টি সামনে আসার পরেই, এই একটা পঞ্চায়েতে যখন সামনে এসেছে তারপরেই এবার তৃণমূল এবং শাসক দলের সঙ্গে সঙ্গে প্রশাসন তাদের তরফ থেকে চরমে তৎপরতা। এবার সমস্ত কিছু স্ক্রুটিনি হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রতিবার যখন চোর পালায় তখনই প্রশাসন আর শাসক দলের বুদ্ধি বাড়ে। এভাবে কি নিজের দোষটা অন্যের ঘাড়ে সত্যিই চাপিয়ে দেওয়া যায়? দেখুন। চম্পাহাটের 2025-এর ভোটার তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির ভোটারদের নাম আর ভুতুরে ভোটারের পর্দা ফাঁস হতেই বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতে দেখা গেল খোদ চম্পাহাটি পঞ্চায়েতের উপপ্রধানকে। থেকে পরিকল্পিতভাবে কোনো চক্রান্তভাবে এই ভুলো হয়তো কিছু পয়সার বিনিময়ে বাইরের ভুয়ো ভোট আমার এলাকায় আনার কারসাজি চলছে। তালিকায় ভুয়ো ভোটারদের নাম উঠতেই হতভম্ব এলাকার বাসিন্দারা। ওকেই তো আমি এখানে এলাকায় কোনোদিন দেখিনি বা এরা ভোট দেয় না। ভোটের সংখ্যাও খুব একটা বেশি না, এরকম যে কটা ছবি দেখছি বা নামও দেখছি এইরকম এর সাথে কোনো মিল নেই। ভুতুরে ভোটার তালিকায় ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন চম্পাহাটি পঞ্চায়েতের উপপ্রধান। তখনই ভোটার তালিকায় ভুয়ো ভোটার নাম নিয়ে সরাসরি বিজেপি কর্মীদের মারার হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় উত্তরবঙ্গের হাজার হাজার ভোটারের নাম, নিজেদের কারচুপি লোকাতে বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা তৃণমূলের। ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেতে নেই, ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার, সেই ওঝা হচ্ছে বিজেপি। বিজেপি তাড়াবে এই ভোট। তো দল মিলিয়ে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে, এইটা করুন না। 2026-এর বিধানসভা নির্বাচনের 1 বছর আগে থেকে ভুয়ো ভোটার দিয়ে ঘর গোছাচ্ছে তৃণমূল। নির্বাচন কমিশনের অলক্ষ্যে কি তালিকায় এত বড় গরমিল? এ রাজ্যে ভোটের নামে কি শুধুই নোংরা খেলা চালিয়ে যাবে খাসপুরি শিবির? বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিভিন্ন সময় আমরা এরকম ভুতুরে ভোটার দেখেই থাকি আমাদের রাজ্যে, তো বটেই। আমরা দেখেছিলাম যে মৃত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় 21 সালে তাঁরও ভোটার লিস্টে নাম ছিল। সে না হয় একটা নাম, কিন্তু এবারে হাজার হাজার নাম উঠে আসছে একা বারুইপুর থেকেই। এরকম আরও কত আছে আমরা জানি না, কিন্তু এই যে বারুইপুরে ভুতুরে ভোটার, সেই সংখ্যাটা কীরকম একটু দেখা যাক। একদম গ্রাফিক্যালি দেখাবো অঙ্কের হিসেবে। একটু দেখুন, বারুইপুরে ভুতুরে ভোটার, লোকসভায় ভোটার 18,500 এবং তারপরে 2025-এ ভোটার 22,500। ভাবুন একবার, কোথায় 18,000, সেটাই 2025-এ। 24 সালে ছিল 18,000, লোকসভা ভোট হয়েছে 24 সালে, আর সেটাই হয়ে গেল 25-এ গিয়ে 4,000 বৃদ্ধি। 1 বছরে ভোটার বৃদ্ধি পেল কত? 4,000। 18 থেকে 22,000 হয়ে গেল। একটি বুথেই 300 বেশি ভোটার বেড়েছে। একটা বুথে যদি 300 করে 1 বছরে ভোটার বেড়ে যায়, তাহলে বলবো না যে ভুতুরে ভোটার কিভাবে আসছে। একই ফোন নাম্বার 4-5 জনের নামে। আমার আপনার একটা মাত্র ফোন নাম্বার, ধরুন আমার একটা ফোন নাম্বার, সেটাই 4 জনের নামে চলে এলো, হয়ে গেল 4 জন এক্সট্রা ভোটার, 3 জন এক্সট্রা ভোটার হয়ে গেল। পঞ্চায়েতের 41 নম্বর বুথে ভোটারের সংখ্যা কত? 1053। পঞ্চায়েতের 41 নম্বর বুথে কিভাবে বলছি যে 300 জন একটাতেই বেড়ে গিয়েছে। চলতি বছরের সংখ্যা বেড়ে গেল কত? 1357 জন। কোথা থেকে কোথায় শুধুমাত্র একটা বুথে বেড়ে যাচ্ছে দেখুন। চলতি বছরে এই এত সংখ্যক বেড়ে গেল। বুথ প্রতি ভোটার কত বাড়ছে? 300-র বেশি। এবং যেটা দেখা যাচ্ছে যে 1 বছরের মধ্যে সেখানে একটা জায়গাতে, একটা পঞ্চায়েত এলাকাতে 4000-এর বেশি ভুয়ো ভোটার ধরা পড়ছে। এই যে ভুয়ো ভোটার, এই যে ভুতুরে ভোটার, তা নিয়ে বিভিন্ন সময় আমাদের রাজ্যের অভিভাবক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন।
I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন 20,000 থেকে 30,000, বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। বিজেপি যেটা করেছে অনেক জায়গায় 30% লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনার ভোট ভোটার লিস্টে আছে কিনা আপনি নিজে দেখবেন। তার কারণ আপনার লিস্ট যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সব কিছু থেকে বঞ্চিত হবে। শুনছি বিএলআরওরা যারা মারা গেছে তাদের নাম বাদ দিচ্ছে না, এবং যারা চলে গেছে এখান থেকে অনেক দিন আগে পরিযায়ী শ্রমিক নয় তাদের নামও বাদ দিচ্ছে না। আর কোন কোন বিএলআরও এবং বিএলও যাই বলুন না কেন আপনার, যেটা মৃত ব্যক্তির নাম পর্যন্ত রেখে দিচ্ছে, কাটছে না, কার জন্য? এই যে বলছি ভুতুরে ভোটার ধরা পড়েছে শুধু চম্পাহাটিতে বা বারুইপুরে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু কি সেটাই, নাকি এর মধ্যে আরও বড় উদ্বেগ আশঙ্কার জায়গা রয়েছে? কিভাবে, কেন বলছি, কিসের জন্য দেখাবো। একটার পর একটা যে কারচুপি ধরা পড়ছে তার মধ্যে থেকে উদ্বেগের জায়গাটা কোথায়? ভোটার তালিকায় কারচুপি তো মানলাম, কিন্তু তার নিচের লেখাটা দেখুন। ডিসেম্বরে কেরলে গ্রেফতার জঙ্গি সাদরাডি। ডিসেম্বরে কেরলে গ্রেফতার কোন জঙ্গি? এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম যে বলা যায় মাস্টার মাইন্ড, সেই সাদরাডি গ্রেফতার। জঙ্গি সংগঠন এবিটির সদস্য সাদরাডি। এবং তার পাশাপাশি মুর্শিদাবাদের ভোটার তালিকায় সাদরাডির নাম। মুর্শিদাবাদের ভোটার তালিকায় সাদরাডির নাম রয়েছে। প্রশ্ন এখানেই, সাদরাডির বৌদি তৃণমূল নেত্রী রাকিবা খাতুন, তার বৌদি না হয় তৃণমূল নেত্রী, বুঝলাম। 2021-এ আলোরানী সরকারকে নিয়ে বিতর্ক হয়। 2021-এ বিধানসভা ভোটের সময় বনগাঁ দক্ষিণের প্রার্থী ছিলেন আলোরানী। এবার আলোরানীর নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে। ভেবে দেখুন, 21 সালে এখানে প্রার্থী, তার আবার বাংলাদেশেও ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানীর নাম। মালদার রশিদাবাদের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন। এবার এই লাভলি খাতুন সম্পর্কে জানা যাক। অভিযোগ, অবৈধভাবে ভারতে আসে নাসিয়া শেখ। এরপরে নাসিয়া নাম বদলে হয়ে যায় লাভলি খাতুন। বুঝতেই পারছেন যে কেন কারচুপি, কিসের জন্য কারচুপি, কেন কারচুপি করতে হচ্ছে। আর এখানে অভিযোগের পর বাতিল লাভলির ওবিসি শংসাপত্র, তাও হলো, কিন্তু এরা যে ঢুকে যাচ্ছে মূল স্রোতে, সেই বিষয়টা আশঙ্কার নয়? ডোমজুড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের জালিয়াতি কিরকম? সাইবার ক্যাফের নামে জাল শংসাপত্রের কারবার। সব রকমের র্যাকেট আছে এই বঙ্গেই। বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র দেওয়ার অভিযোগ। এই যে তারা আসছে, বাংলাদেশের লোকজন তারা আসছে, কেউ জঙ্গি, কেউ এবিটির সদস্য, যাকে এসটিএফ ধরে এখনো পর্যন্ত জেরা করছে যে আর কোথায় কোথায় কিভাবে তাদের চক্র বিস্তার করেছে এ রাজ্য এবং গোটা দেশে। সেই জায়গা থেকে এতগুলো জায়গা তাদের র্যাকেট তৈরি হয়ে যাচ্ছে। কে কোথায় শংসাপত্র পাবে, কিভাবে সংগ্রহ করবে, কারা সেই শংসাপত্র পাইয়ে দেবে, এই সমস্ত কিছুর চক্রান্ত এখানে সবাই বসে বসে করছে। আর আমরা শুধু দেখতে পাচ্ছি এক একটা পঞ্চায়েত এলাকাতেই 4,000 ভোটার এক্সট্রা হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে। তাও এ রাজ্যের প্রশাসন এই নিয়ে কিছু বলতে গেলে বলে কি না, কেউ যদি কিছু বলে তার বাড়িতে তাকে বসিয়ে রেখে দেবে, হাঁটুতে জল জমিয়ে দেবে। এবং সেই কথাগুলো বলে কোনো একজন আম নেতা নয়, রাজ্যের মন্ত্রী বলেন, জনসভা থেকে বলেন। এরকম অবস্থায় শুধুমাত্র এই নেতা মন্ত্রীরাই নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই নিয়ে কি বলেছেন, এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, রাজ্যের বিরোধী দলনেতা। শুনুন। I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে।
তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। এবং পদ্ধতিটা কি, ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওরা কোনো কাণ্ড জ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। সবকিছুই কি এত সহজ? যেখানে সবকিছু অনলাইন হচ্ছে, যেখানে সবকিছু এত সহজে কেউ শংসাপত্র পেয়ে যাচ্ছে, জাল শংসাপত্র পেয়ে যাচ্ছে, আর সেই জায়গা থেকে বারবার কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন যে রোহিঙ্গারা এ দেশে, এ রাজ্যে ঢুকছে, রাজ্য দিয়ে দেশে ছড়িয়ে পড়ছে। তারপরেও আমরা সত্যি এবার সজাগ থাকবো না? প্রশাসন সজাগ হবে না? কেন এ কথা বলছি এবার জানা দরকার, কারণ পূর্ব ভারতে রীতিমতো ছড়িয়ে পড়ছে জঙ্গি যোগ। বারবার দেখাবো জঙ্গি নজরে পূর্ব ভারতকে অশান্ত করার ছক, এবং কিভাবে সেটা করা হচ্ছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর ছক। বারবার আমরা এবিটির কথা বলছি। মুর্শিদাবাদের জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ জেএমবির। ভেবে দেখুন, মুর্শিদাবাদের জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে কে না জেএমবি। 6 জানুয়ারি জেএমবি জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে। 6 জানুয়ারি এখনো পর্যন্ত তাদের খোঁজ করছে, কাউকে ধরাও হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান হয়ে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ। মুর্শিদাবাদ, এ রাজ্যের মুর্শিদাবাদের ধুলিয়ান হয়ে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করছে তারা। 15 জনকে মুর্শিদাবাদের 15 জনকে প্রশিক্ষণ জেএমবির। এরপরে জঙ্গি কার্যকলাপ সচল করতে বৈঠক করা হয়। মুর্শিদাবাদ একেবারে হাব হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদকে এপি সেন্টার করে জঙ্গি কার্যকলাপ চলছে। যেটা বলছিলাম, আমরা শিল্প হাবের কথা শুনি, কিন্তু এ তো জঙ্গি হাব মুর্শিদাবাদ। জঙ্গিদের টার্গেট ঝাড়খণ্ডের একাংশ। তারা এই বাংলায় আসছে, মুর্শিদাবাদে থাকছে, তারপর থেকে সেখান থেকে ছড়িয়ে পড়ছে। মোট 5 ভাগে ভাগ হয়ে ভারতে কার্যকলাপ চালাচ্ছে এই জঙ্গিরা। এই যে বলছিলাম, একেবারে হাব তৈরি করে ফেলেছে। পুরনো স্লিপার সেল সক্রিয় করার চেষ্টা, এইটা কতটা ভয়ঙ্কর ভাবুন। পুরনো যে স্লিপার সেলগুলো, সেগুলোকে আবার সক্রিয় করার চেষ্টা করছে জঙ্গিরা। গত জানুয়ারিতে মুর্শিদাবাদ মালদায় হামলার ছক করা হয়েছিল। এই যে এতগুলো তথ্য দিলাম, এই তথ্যগুলো যখন দেওয়া হলো, তারপরেও কি এই কথাগুলো তো সবাই জানে। বেঙ্গল এসটিএফ এর তরফ থেকেই তো এখনো পর্যন্ত এই যারা এবিটির সদস্য, এই সমস্ত জঙ্গিরা যারা আইইডি এক্সপার্ট, তাদেরকে এখনো পর্যন্ত জেরা করা হচ্ছে। কিন্তু তার জন্য আলাদা ব্যবস্থা, আর এই যে ভুয়ো ভোটাররা ধরা পড়ছে, ভুতুরে ভোটাররা ধরা পড়ছে, তাদের জন্য একটা নির্দিষ্ট ভাবনা কেন নিচ্ছে না প্রশাসন? শুভেন্দু অধিকারী বলছেন এনআরসিতে নাম থাকলে তো ভারতীয় নাগরিক, তাহলে কেন সেই ব্যবস্থা নিতে এত সমস্যা হচ্ছে? কেন এত বিরোধিতা মুখ্যমন্ত্রীর, রাজ্যের তৃণমূল নেতাদের, মন্ত্রীদের? কিসের জন্য? ভারতীয় হলে তবেই তো ভোটার তালিকায় নাম ওঠা উচিত। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। বাংলার মানুষ শিক্ষিত, এখানকার সরকার বা সরকারি দল কি ভেবেছেন সবাই অশিক্ষিত? ভোটার লিস্টের নাম ইনক্লুশন, এক্সক্লুশন, কারেকশন, শিফটিং, এটা 4টে ফর্মে হয়। ইলেকটোরাল রোল রেজিস্ট্রেটিং অফিসার হচ্ছেন অ্যাজ পার দ্য নর্মস ডিস্ট্রিক্ট কালেক্টর, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কন্ট্রোল বাই দি স্টেট গভর্নমেন্ট। যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে, এইটা করুন না। শুভেন্দু অধিকারী কোনো দল মত নির্বিশেষে তিনি বলছেন সবাই যেন এনআরসিকে সমর্থন করেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তিনি বলছেন এনআরসিকে কেন সমর্থন করা উচিত, সেই যুক্তিও সামনে রাখছেন। আমরা আজকে শুভেন্দু অধিকারী বা গতকাল তিনি যে কথাটা বলেছেন সেই বিষয়টা তুলে ধরলাম। তিনি একথাও বলেছেন তার কথা শুরু করার সময় যে উত্তরাখণ্ড হোক, গুজরাট হোক এবং আরও কিছু রাজ্য, তারা তো ইতিমধ্যেই এই বিষয়টাকে ভাবনার মধ্যে রেখেছে এবং সেটা কার্যকরীও করেছে। আমরা হিমন্ত বিশ্ব শর্মা, যিনি অসমের মুখ্যমন্ত্রী, তাঁর কথা শুনেছি। তিনি বলেছেন এনআরসিতে নাম উঠবে, তারপর কোনো ব্যক্তিকে আধার কার্ড ইস্যু করা হবে। তাহলে আমরা কেন সেই সীমান্তবর্তী রাজ্য হয়েও এই পদক্ষেপ করার কথা ভাবতে পারছি না? কিসের জন্য এই 4000 করে একটা পঞ্চায়েত এলাকায় এক বছরে ভোটের সংখ্যা বেড়ে যাচ্ছে? এই বৃদ্ধিটার জন্যই কি আমরা অপেক্ষা করে আছি? আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলেছেন
যে তিনি বলেছেন এনআরসিতে নাম যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত অসমে কাউকে আধার দেওয়া হবে না। কি বলেছিলেন তিনি, শুনুন। मेरा तो लगता है कि देश में एनआरसी टाइप का डॉक्यूमेंट बनना चाहिए। कैसे बने कब बने अलग बात है, एक बार एनआरसी टाइप का डॉक्यूमेंट बन जाने से, जैसे कल हमने असम में निर्णय लिया कि असम में किसी को आधार कार्ड चाहिए तो उनका एनआरसी में नाम जरूरत होगा, अगर एनआरसी में नाम नहीं है तो आधार नहीं मिलेगा। तो कल हमने निर्णय लिया कि इसलिए असम में एनआरसी बना हुआ है। मैं चाहता हूं कि देश में एनआरसी हो, कोई आइडेंटिटी हो, ऐसा एक डॉक्यूमेंट बने जिससे कौन घुसपैठिया है और कौन भारतीय है इसका डिफरेंस हम लोग कर सकता हूं। অসম এই পদক্ষেপ করেছে, মহারাষ্ট্র এই পদক্ষেপ করছে, গুজরাট করেছে, উত্তরাখণ্ড করেছে, তাহলে আমরা কেন পারবো না? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে এবং সেই জায়গা থেকে বিরোধী দলনেতা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানিয়েছেন যাতে এই এনআরসি 2026-এর আগেই যাতে চালু করা যায় এবং ভোটার লিস্ট যেন স্বচ্ছভাবে তৈরি হয়। এই সমস্ত বিষয়গুলো সবসময় কি রাজনীতির মধ্যেই থাকতে হবে, নাকি রাজনীতির ঊর্ধ্বে উঠে কখনো জাতীয় সংহতি এবং সুরক্ষার কথাও ভাবা যায়? এই প্রশ্নটা রেখেই চা আড্ডা আর খবর এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।